আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। বলেন, প্রত্যাশিত দেশের জন্য মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের কোনো বিকল্প নেই। বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। যাত্রা শুরু করেছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন, প্রশাসন ও ব্যবস্থাপনায় প্রশিক্ষণের জন্য শীর্ষস্থানীয় স্বায়ত্তশাসিত প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০২ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান প্রকৌশলীর কাছ থেকে নির্মিতব্য ভবনের কাঠামোগত বিষয় সম্পর্কে খোঁজ নেন সরকার প্রধান। এটাকে স্যার রিইউজ করব, আর যেটা সারপ্লাস হবে পাশেই স্যার আমাদের ফ্রেশ যেটা ওয়াটার আছে পাশেই স্যার লেক আছে, লেকে আমরা পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বরাবরই দেশে একটি প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে এবং ভবিষ্যতেও দেখতে চায়। বিয়ামের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সালগুলো দেখলে তা প্রমাণিত। বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অগ্রযাত্রার দিন তারিখগুলো প্রমাণ করে দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি সরকার বরাবরই একটি সুদক্ষ এবং প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে এবং দেখতে চায় ভবিষ্যতে। এই ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি হয়ে উঠুক জ্ঞান চর্চা, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত কেন্দ্র। সরকার প্রধান বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জনগণের বন্ধু ও সেবক মনোভাবের হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে, বৈষম্য কমে আসবে, এক পর্যায়ে ইনশাল্লাহ থাকবে না। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। এর আগে বিয়াম ফাউন্ডেশন প্রশিক্ষণ কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে স্কুলটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন তিনি। কথা বলেন শিক্ষকদের সঙ্গে, খোঁজ নেন সার্বিক বিষয়ের। কৌশল বিনিময়কালে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা অটোগ্রাফ নেন তার কাছ থেকে। নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী দল আবারও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত ইসলামী দেশকে ভিন্নভাবে ফ্যাসিস্ট ও স্বৈরশাসকের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে জামায়াত আমিরের এমন বক্তব্যে তীব্র নিন্দা ও ক্ষোভ জানান মির্জা ফখরুল। জামায়াত ইসলামী কখনো সুস্থ ধারার চিন্তা করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। প্রোপাগান্ডা, ফেক ইনফরমেশন, আপনার সোশ্যাল মিডিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে, আপনার অনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে জনগণের কাছ থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে, কিন্তু সেটা সক্ষম হয়নি, সফল হয়নি। তাদের প্রথা অনুযায়ী একটি যৌথ সভা অনুষ্ঠিত করেছে এবং এখানে সফল করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে।
গণভোট রায় বাস্তবায়ন না হলে সংসদে ও রাজপথে লড়াই চলবে। এই লড়াইয়ে জনগণের বিজয় নিশ্চিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। থানার ভিতরে ডাকসু নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান জামায়াত আমির। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, এখন তারাই গণভোট অস্বীকার করছে। বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটছে অভিযোগ করে বলেন, এভাবে চলতে থাকলে আবারও রাজপথে নেমে আসবে ছাত্র জনতা। নির্বাচনের পরপর তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আমাদের সমস্ত দাবি দেওয়া দেশবাসীর অধিকার আদায়ের জন্য এ লড়াই চলবে, ইনশাআল্লাহ লড়ে যাব। নানা ভোগান্তির পর জ্বালানি তেলের দাম বাড়লেও ভোগান্তি কমেনি তেমন একটা। এখনও তেল নিতে লাইন ধরতে হচ্ছে 5 থেকে 7 ঘন্টা। ঘাটতি না থাকলে সরকারের সরবরাহ বাড়াতে সমস্যা কোথায় এমন দাবি করছেন চালকরা। 24 ঘন্টা ফিলিং স্টেশন খোলা রাখার দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বেড়েছে সব কয়টি জ্বালানি তেলের দাম, তবে কাটেনি ভোগান্তি। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে রয়েছে লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা তপ্ত রোদে অপেক্ষার পরও মিলছে না এখনো কাঙ্ক্ষিত তেল। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া আমাদের লাইনে দাঁড়ায় যেতেছে। অনেক কষ্ট হয়, এই যে ঘুম মায়ের আসতে হয়, আবার ডিউটি করতে হয়, লাইনে দাঁড়িয়ে থাকে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে না। তো সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই বলা হলেও ফিলিং স্টেশনগুলোতে এখনো চাহিদা অনুযায়ী বাড়েনি সরবরাহ। তেলের যেভাবে দামটা একসাথে 20 টাকা বাড়ায় ফেলছে, এটা আমাদের জন্য, নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা দুর্বিষণ জীবনযাপন করা লাগতেছে। সংসদ তো বলে যে আমাদের অনেক তেল মজুত আছে, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না সাধারণ মানুষ। কিন্তু তারা তো ওখানে বলতেছে তেল আছে, কিন্তু তারা যদি রাস্তায় দেখতো যে কত হাজার গাড়ি সিরিয়ালে দাঁড়াই থাকে। ডিপো থেকে সরবরাহ বাড়ানোই মূল সমাধান জানিয়ে পাম্প মালিকরা বলছেন, কয়েকটি পাম্পে নয়, সব পাম্পে সমান সরবরাহ নিশ্চিত করতে হবে। বিপুল দেব রায়, RTV, ঢাকা। মাত্র 10 দিনের মাথায় জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরেকটি জাহাজ। চীনা পতাকাবাহী জাহাজটি 34,667 টনের বেশি জেট A1 নিয়ে শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এছাড়া ডিজেল নিয়ে এসেছে আরও 2টি বড় জাহাজ। জেট ফুয়েল নিয়ে জাহাজটি বহির্নোঙরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। আজকালের মধ্যেই খালাস প্রক্রিয়া শুরু হবে। এদিকে ইস্টার্ন রিফাইনারির জন্য 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত 21 এপ্রিল সৌদির ইয়ানবু বন্দর থেকে জাহাজ যাত্রা শুরু করেছে। অবস্থানগত কারণে জাহাজটিকে হরমুজ প্রণালী পার হতে হচ্ছে না। দেশে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 3 জন হাম আক্রান্তেই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 4 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট 42 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 198টি শিশুর। আর গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 172 শিশু। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 660 শিশু। কমছে না হামের সংক্রমণ। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও ওই উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 53 জনে। হাসপাতালটিতে 144 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। একদিনে নতুন করে 10 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 4 জন।
রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের অবস্থা জটিল হচ্ছে বলে জানান চিকিৎসকরা। সার্কভুক্ত প্রতিটি দেশের বিশেষ সুবিধা কাজে লাগানো গেলে দেশগুলোর অর্থনীতি অনেক শক্তিশালী হবে বলে মনে করেন আমদানি রপ্তানিকারকরা। অর্থনীতির স্বার্থে এই অঞ্চলে কয়েকটি রাষ্ট্রের সাথে বিদ্যমান রাজনৈতিক মতপার্থক্য দূর করার কথাও বলেন তারা। তবে নতুন করে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যে গতি ফিরে পাবে বলে আশা করেন সার্ক চেম্বারের বিদায়ী সভাপতি জসিম উদ্দিন। ইসলামাবাদ থেকে ফিরে এসে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 22% সার্ক অঞ্চলের হলেও অর্থনীতিতে এর অবদান মাত্র 3%। দেশগুলোর চরম অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও রাজনৈতিক দ্বন্দ্বসহ কিছু সীমাবদ্ধতার কারণে এর পূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছে না। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে সার্ক চেম্বারের জেনারেল মিটিং সহ নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। সেখানে বাংলাদেশের প্রতিনিধিরা কথা বলেন এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে। আমাদের সবারই কিন্তু কোনো না কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, কোনো না কোনো কিছু এক্সপোর্ট করতে হয়। তো নিজেদের মধ্যে যদি এই এক্সপোর্টটা বাড়ানো যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা যেমন ভালো হবে, আমাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা খুব সুসম্পর্ক বজায় থাকবে, যেখানে মানুষ মানুষকে জানতে পারবে, যার যেটা দরকার, কেউ ইম্পোর্ট কেউ এক্সপোর্ট, যেভাবে তাদের নিজস্ব আইডিয়াতে তাদের ম্যানেজ করতে হবে। এখন প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে নিতে পারি। এই অঞ্চলকে এগিয়ে নিতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠার তাগিদ দেন তারা। সার্কভুক্ত 8টি কান্ট্রির মধ্যে বোঝাপড়া ভালো থাকে, পরস্পরের ফ্রেন্ড হিসাবে এটা কাজে কর্মে যেন প্রমাণ মিলে এবং এর মাধ্যমে ট্রেড অ্যান্ড কমার্সকে ইনক্রিজ করতে হবে। শুধু 2টি দেশ নয়, সার্ক সংশ্লিষ্ট যে কয়টি দেশ জড়িত আছে সবার সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক অনেক উন্নত হবে, দেশের অর্থনীতি বাড়বে। এখানে আমরা যদি প্রতি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সব দেশ ধরি, তাহলে আমরা মনে হয় 200 কোটি ছাড়িয়ে যাব। So that's our market. That is the purpose of keeping above politics. সার্ক চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি জসিম উদ্দিনের সময় ইসলামাবাদে উদ্বোধন হয়েছে সার্ক হেডকোয়ার্টার ভবন। এর মাধ্যমে সার্ক এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। ফাইনালি আমার টেনিউরে আমরা এটাকে কমপ্লিট করেছি। এই রিজনের বিজনেস ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার এখান থেকে আমরা করা সম্ভব হবে। B2B এবং রিসার্চ ইনোভেশন, এখান থেকে পলিসি মেকিং, অ্যাডভোকেসি, এগুলি পলিসিগুলি এখান থেকে করা সম্ভব হবে। সার্ক অঞ্চলের প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানি করা গেলে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করেন তিনি। রিজনাল বিজনেসটা বাড়ানো খুবই দরকার। মানে কম্পিটিটিভনেস থাকলে আমার র মেটেরিয়ালসের সোর্স হতে পারে, আমাদের ফুড সিকিউরিটির জন্য হতে পারে, এনার্জি সিকিউরিটির জন্য হতে পারে এবং ক্লিন এনার্জির জন্য হতে পারে। এই যে পটেনশিয়ালিটিগুলি আছে, প্রত্যেকটা দেশের কিন্তু নিজেদের অ্যাডভান্টেজ আছে। এই অ্যাডভান্টেজগুলি খুঁজে আমাদেরকে ইউজ করা খুব দরকার। চলমান জ্বালানি সমস্যার সমাধানও সহজে করা সম্ভব বলে মনে করেন তিনি। তৌহিদুর রহমান, ইসলামাবাদ, পাকিস্তান। রেমিট্যান্স বাড়াতে দক্ষ জনশক্তি তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইউরোপে জনশক্তি প্রেরণে প্রতিকূলতা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, প্রবাসীরা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং বর্তমানে তাদের পাঠানো রেমিট্যান্স $20 বিলিয়নেরও বেশি। তাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি আরও বাড়ানো জরুরি বলেও জানান তথ্যমন্ত্রী। উপার্জনকে বাড়াতে হয় তাহলে আমাদের এই দুটো জায়গাতেই পরিধি বাড়াতে হবে। রপ্তানি পণ্যের পরিধি যেমন ডাইভার্সিফাইড করতে হবে, তেমনি আমাদের রেমিটেন্সকে নিশ্চিত করার জন্য প্রবাসে কর্মসংস্থান, মানব সম্পদ রপ্তানির বাজারকে আরও অনেক সম্প্রসারিত করতে হবে। যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। নিহত বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তার মরদেহ পাওয়া যায়নি বলে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান নাহিদার ভাই। এর আগে নিখোঁজের 10 দিন পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে PhD করছিলেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ, আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মূলত বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে DNA মিল পাওয়ার পর নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয় বলে বৃষ্টির ভাইকে জানায় প্রশাসন।
ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত। নাহিদা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত সপ্তাহ থেকে বাংলাদেশের 2 শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। যুক্তরাষ্ট্রের এনবিসি সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন শুক্রবার বিকেল 5টার দিকে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এর পরিপ্রেক্ষিতে 2টি নিখোঁজ ডায়েরি করা হয়। We knew that this was the home of the suspect. স্থানীয় সময় শুক্রবার জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় হিশাম আবু ঘরবে নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় হিলসবরো কাউন্টি শরিফের কার্যালয়। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী জামিল ও নাহিদাকে সর্বশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। অন্যদিকে নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিনই সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। ইমরুল হাসান, RTV। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। তাই মেগা প্রজেক্টের পরিবর্তে সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বলেন, দীর্ঘদিন ধরে দেশকে পরনির্ভরশীল করে রাখা হয়েছে এবং চলমান সিস্টেম দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাই এই সিস্টেম পরিবর্তনে সরকার কাজ করছে বলে জানান তিনি। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি। We need to develop the system first. আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে ম্যানিপুলেট করা হয়েছে দীর্ঘ সময় ধরে। আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে এই ইনস্টিটিউশনগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে দীর্ঘ সময় ধরে, খুব সিস্টেমেটিক্যালি এবং বলা যায় যে খুব প্ল্যানিং ওয়েতে। আমাদের দেশটাকে পরনির্ভরশীল করে তোলা হয়েছে বহু বছর ধরে। মেগা প্রজেক্টের বদলে আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠীকে আপরাইজ করা যায়, তাদের জীবনমানের উন্নয়ন করা যায়, সেই ধরনের প্রজেক্টগুলো নিব। মাছের নিরাপদ বংশবৃদ্ধি ও স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপর 3 মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে আজ থেকে। হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা চলাকালীন হ্রদের উপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের VGF কার্ডের মাধ্যমে সরকারিভাবে খাদ্যশস্য বিতরণ করা হবে। 2 মে থেকে কাপ্তাইয়ে পোনা ছাড়া শুরু হবে। এ সময় কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।